খেলা হবে শামীম ওসমান আর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন কট। এই যে দুবাইয়ে শামীম ওসমান কিভাবে কট খাইলো, সাদ্দাম হোসাইন ছাত্রলীগের সভাপতি কিভাবে কট খাইলো, সেইটাও আপনাদেরকে বিস্তারিত বলতেছি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই গ্রেফতার হয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দুবাইয়ে গ্রেফতার হয়েছেন, তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ভারতীয় গোবরখোর মূত্রখোররা আমার রংপুর কিনার অফার করেছি। তোদের ভারতকে যদি 7 বার বিক্রি করা হয়, গোটা ভারতবর্ষকে যদি 7 বার বিক্রি করা হয়, আমার বাংলাদেশের এই রংপুর ডিস্ট্রিক্টকে কেনার মতো সম্পদ তোদের নাই। আমরা অফার করে দিলাম 7 সিস্টার গুলি আমাদের, এগুলা আমরা কিনে নিব রক্তের বিনিময়ে। অবশেষে ডিবির হাতে আটক হলেন চৈতালি চক্রবর্তী নামে এক মহিলা। তিনি আইনজীবী এবং তিনি বিশিষ্ট আওয়ামী লীগার। এমন একটি দেশদ্রোহীমূলক কথা বলেছেন যে যদি বেশি বাড়াবাড়ি করেন বাংলাদেশের ভিতরে আলাদা আরেকটি প্রদেশ গঠন করবো শুধু সনাতনীদের জন্য। তার এই বক্তব্যের পরে আলাদা একটা রাষ্ট্র তৈরি করতে চান, এটি সরাসরি রাষ্ট্রদ্রোহিতার শামিল। আর রাষ্ট্রদ্রোহিতার যারা করে তাদের সর্বোচ্চ শাস্তি। দেশব্যাপী জরুরি সতর্কবার্তা। সরকার নড়েচড়ে বসেছে, জামাত, শিবির, এনসিপি, বিএনপি সবাই নড়েচড়ে বসেছে। সরকার গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসেছে যে 23 জুন বড় কিছু ঘটতে পারে। সাব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, সাব্বাস। এবার আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কাজের কাজ করেছেন হুমায়ুন কবিরকে পররাষ্ট্র উপদেষ্টা করে। ওহ ভাই, আজকে তিনি যা বলেছেন তা শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে, এক কথায় প্রাণটা জুড়িয়ে গেছে। কি বলেছে তিনি জানেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারত বারবার চেষ্টা করেছে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার। এমনকি তাদের এই চেষ্টার প্রথম ধাপ ছিল ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে মাঠে নামানো। প্রিয় দর্শক, যেই চিন্ময় কৃষ্ণ দাস ইতিমধ্যেই জেলে রয়েছে। প্রিয় দর্শক, তারা সেই প্রজেক্টে ব্যর্থ হয়ে আবার নতুন প্রজেক্টে এসেছে। এবার তারা আবারও নতুন করে হিন্দুদের মাঠে নামাচ্ছে। এমনকি তারা মাঠে নেমেই বাংলাদেশের পরিস্থিতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, অনেকেই তো বলা বলি করছেন, বিশেষ করে ভারতের বিভিন্ন বিশ্লেষকই বলছেন তারা নাকি বাংলাদেশের রংপুরকে নিয়ে নিতে চায়। প্রিয় দর্শক, এদিক থেকে বাংলাদেশের একজন বিশ্লেষক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোমরা আমাদের রংপুর নিতে চাও, আমরা তোমাদের 7 সিস্টার্স নিয়ে নেব। এমনকি তোমরা যদি টাকার বিনিময়ে রংপুরকে কিনে নিতে চাও, তবে তোমাদের সেই সাধ্য এখন পর্যন্ত হয়ে ওঠেনি। তো দর্শক, আপনি কি এই বিশ্লেষকের সাথে একমত কিনা সেটা অবশ্যই জানাবেন। এরই সাথে সাথে দুবাইয়ে বেনজির আহমেদের পর এবার গ্রেপ্তার হয়েছে শামীম ওসমান। প্রিয় দর্শক, তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, তিনি কোথায় লুকিয়েছিলেন, সবকিছুই আজকের ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নারায়ণগঞ্জের একচ্ছত্র ক্ষমতার মালিক সাবেক বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানকে দুবাই পুলিশ আটক করেছে। দীর্ঘ 1.5 দশক ধরে যিনি পুরো একটি শিল্প নগরীকে নিজের হাতের মুঠোয় রেখেছিলেন, যার ইশারা ছাড়া সেখানে পাতার একটি অংশও নড়ত না, সেই প্রভাবশালী গডফাদারের এমন পরিণতি কি আসলেই অবধারিত ছিল? একসময় প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন নারায়ণগঞ্জে অন্য কোনো রাজনৈতিক দলকে দমন করার জন্য প্রশাসনের বা পুলিশের কোনো প্রয়োজন তাদের নেই, তারা একলাই যথেষ্ট। এমনকি মাত্র 1 ঘন্টার নোটিশে রাজপথে 2 লাখ লোক নামিয়ে আনার ক্ষমতা রাখার দাবি করা এই মানুষটি নিজেকে 1979 সালে জিয়াউর রহমানকে আটকে রাখার অনমনীয় শক্তি হিসেবে জাহির করতেন। কিন্তু ক্ষমতার সেই চরম দম্ভ আজ কোথায় গিয়ে ঠেকেছে? জনগণের উদ্দেশ্যে প্রায় তার মুখ থেকে একটি সংলাপ শোনা যেত, আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান? কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। কিন্তু ক্ষমতার এই খেলার আড়ালে আর্থিক অপরাধের যে খতিয়ান তৈরি হয়েছিল তা অত্যন্ত সুনির্দিষ্ট। 111-এর সময় ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার যখন দেশের শীর্ষ দুর্নীতিবাজদের তালিকা তৈরি করতে দুর্নীতি দমন কমিশন বা দুদককে নির্দেশ দেয়, তখন সেই তালিকায় শীর্ষ 50 জনের মধ্যে 9 নম্বরে ছিল এই শামীম ওসমানের নাম। সে সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ছাড়াও আদালত তার সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছিল। কিন্তু বিদেশে পলাতক থাকার কারণে তখন তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। পরবর্তীতে ক্ষমতার জোরে তিনি শুধু এই মামলা থেকেই পার পাননি, বরং নিজের অপরাধগুলোকে মহান কীর্তি হিসেবে প্রচার করার চেষ্টা করেছেন। দুবাই পুলিশের হাতে তার এই সম্ভাব্য আটকের গুঞ্জনটি প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো নিরাপদ আশ্রয়ে আসলে পাপের হাত থেকে বাঁচার উপায় নেই। ভারতীয় গোবরখোর মূত্রখোররা আমার রংপুর কিনার অফার করেছি।
ভারতীয় গোবরখোরদের মূত্রখোরদের কি জানা আছে যে আমার দেশের রংপুরের মূল্য কত? জানা নাই। তোদের ভারতকে যদি 7 বার বিক্রি করা হয়, গোটা ভারতবর্ষকে যদি 7 বার বিক্রি করা হয়, তো আমার বাংলাদেশের এই রংপুর ডিস্ট্রিক্টকে কেনার মতো সম্পদ তোদের নাই। আমি উল্টা অফার করে দিলাম, বাংলাদেশকে কেনার স্বপ্ন দেখো না, বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্ট কেনার স্বপ্ন দেখো না, বরঞ্চ আমরা অফার করে দিলাম 7 সিস্টার গুলি আমাদের, এগুলা আমরা কিনে নিব রক্তের বিনিময়ে। যা কিছুর বিনিময় হয় আমরা এই আমাদের 7 সিস্টার গুলো আমরা উদ্ধার করবই করবো ইনশাল্লাহ। আজ হোক কাল হোক, 100 বছর পরে হলো এই গেটার বাংলাদেশ তৈরি হবে এই 7 সিস্টার নিয়ে। আমার রংপুর কিনতে এসেছ, তোমাদের যে সম্পদ নাই, তোমাদের যে যোগ্যতা নাই, যে হ্যাডাম নাই, সেই অফার করছো কেন? আমার রংপুরের দাম শুনছ? তোমার ভারতবর্ষকে 7 বার বিক্রি করে একত্রিত করে যে সম্পদ হবে, সেই সম্পদ দিয়েও আমার রংপুর তো নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কেনার যোগ্যতা, ক্ষমতা, সম্পদ তোমাদের নাই। তোমরা সাবধান হয়ে যাও, এমনকি আমাদের 7 সিস্টার গুলি ছেড়ে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো। সেজন্য ভারত এখন মরণ কামড় হিসাবে বাংলাদেশে আক্রমণ করবে, আর এই আক্রমণটাই হবে ভারতের জন্য জম। এই আক্রমণের ফলে ভারত একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, থাকবে না ভারতের অস্তিত্ব বলতে কিছু। একথা মনে রাখবেন। গাইবান্ধার পলাশবাড়িতে বিশাল বড় একটি রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সারা দেশে যে আন্দোলন শুরু করেছে, তারই পরিপ্রেক্ষিতে গত শুক্রবারে তারা শাহবাগে মশাল মিছিল করেছে। এবং এই মশাল মিছিলের এক পর্যায়ে যখন তারা বক্তব্য দিচ্ছিলেন, সেইখানে চৈতালি চক্রবর্তী নামে এক মহিলা, তিনি আইনজীবী এবং তিনি বিশিষ্ট আওয়ামী লীগার, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি অত্যন্ত হম্বিতম্বি করেছেন, ধুমকি ধামকি দিয়েছেন এবং শেষে এমন একটি দেশদ্রোহীমূলক কথা বলেছেন যে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ভিতরে আলাদা আরেকটি প্রদেশ গঠন করব শুধু সনাতনীদের জন্য। তার এই বক্তব্যের পরে মূলত সারা দেশ বিক্ষোভে ফেটে পড়েছে, সমালোচনার ঝড় উঠেছে এবং একে খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজ নিতে গিয়ে দেখা গেছে এই মহিলা 5 আগস্টের পরবর্তী সময়ে যখন চিন্ময় কৃষ্ণ ভারতের ইন্ধনে ইউনূস সরকারকে টালমাটাল অবস্থায় ফেলে দেবার চক্রান্ত করছিল, সেই সময়ও এই মহিলা সামনে এসেছিল এবং ওই সময়ও সে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করেছিল। তখন কুমিল্লার ফরহাদ একাই এই মহিলাকে রুখে দিয়েছিল। তার যুক্তির কাছে এই মহিলা টিকতে না পেরে পরে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। তারপরে এই মহিলা বিভিন্ন সময় জুলাই, যেখানে দেখবে জুলাই সেখানেই দেবে ধুলাই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক ইত্যাদি বয়ানে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। সেই মহিলাই এই চৈতালি চক্রবর্তী, তিনি আবার বললেন বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে আলাদা করে ফেলবো। এবং তিনি আরেকটি ইন্টারেস্টিং কথা বলেছেন যে এই বাংলাদেশ তাদের আদি দেশ, এখানে আমরা যারা মুসলমান আছি তাদের কোনো ভূমি নাই, তারাই সমস্ত ভূমির মালিক, তাদের কাছ থেকে জমি কিনে কিনে এখানে মুসলমানরা বসবাস করছে, তার মানে এই দেশ তাদের, সনাতনীদের। মুসলমানরা এই দেশে আকাশ ফেটে হঠাৎ করে নাজিল হয়েছে, তাদের কোনো মা বাবা কিছুই নাই, তারা এখানে নাজিল হয়েছিল এবং তাদের বাড়িতে আশ্রিত, এই ধরনের একটি কথা। তো চৈতালি, আপনি এত সম্পত্তির মালিক কোথা থেকে হলেন? দখল করেছিলেন। ওই যে সূর্যাস্ত আইন মনে আছে না? এগুলো তো আমরা ভুলে যাই নাই। আপনি ভুলে গেলেও, আপনি আপনার ইতিহাস ভুলে গেলেও আমরা তো ভুলে যাই নাই। সূর্যাস্ত আইনের মাধ্যমে পুরা এই বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের সমস্ত সম্পত্তি আপনারা দখল করেছিলেন। কিন্তু মুসলমানরা এদেশে অত্যন্ত সজ্জন, অত্যন্ত সাদাসিধে, যার কারণে আপনাদের প্রতি দয়া পরবশ হয়ে তারা কোনো গোলযোগের ভিতরে না যে হয়তো তারা কেউ কেউ আপনাদের কাছ থেকে জমি কিনেছে। তো এই চৈতালির এই বক্তব্যের পরে যখন প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে যে হিন্দু মহাজোটের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল, তারা বলছে, একটা বিবৃতি দিয়ে জানিয়েছে যে না, এটা আমাদের বক্তব্য নয়, সে মূল মঞ্চের বাইরে গিয়ে কি বক্তব্য দিয়েছে ওটা তার একান্ত বক্তব্য। কেন আপনি এখন, আপনাকে এইটা জানাতে হলো কেন? যখন সে সামনে গিয়ে ব্যানার ধরেছিল তখন আপনি চিনতেন না তাকে? সে তো দীর্ঘ সময় এ ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে আসছে এবং এদের ইন্ধনে, আর ইসকন সন্ত্রাসী ওই চিন্ময়ের ইন্ধনে চট্টগ্রামে আলিপ হত্যাকাণ্ড ঘটেছে। অ্যাডভোকেট আলিপকে যে হত্যা করা হয়েছে, এটা কি এদেশের মানুষ ভুলে গেছে? এদেশের মানুষ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে ওই সময় আপনাদের কিচ্ছু বলে নাই, আবার এত বড় একটা বক্তব্য দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে আছে। অথচ তার বিপরীতে আপনারা ভারতে কি করছেন এগুলো দেখছি না আমরা।
প্রতিনিয়ত সেখানে মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্যাতন করা হচ্ছে, যেভাবে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, শুভেন্দুর মতো সন্ত্রাসী সে এখানে ক্ষমতায় আসার সাথে সাথে মুসলমানদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে মুসলিম মা বোনদের, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, জোর করে ইতিপূর্বে 5,000 জনকে পুশিন করা হয়েছে, তাদের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে, তাদের ধর্মীয় উৎসব পালন করতে বাধা দেওয়া হচ্ছে, কুরবানি উৎসব পর্যন্ত এবার করতে পারে নাই, সেখানে যে গরু বিক্রি করতে না পেরে হিন্দুরা কোন ধরনের বিপদের সম্মুখীন হয়েছিল সেটা সবারই জানা। এগুলোকে আমরা ভুলে গেছি। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ কি আপনাদের কোনোদিন এই ব্যাপারে জিজ্ঞাসা করেছে? এই যে এখানকার মানুষ আপনাদের সাথে এরকম সৌজন্যমূলক আচরণ করছে, এটাকে কি আপনি দুর্বলতা ভাবছেন? আপনার খুঁটি যে ওই পারে সেটা এদেশের সাধারণ হিন্দুরাও জানে, তাও এখন মুখ খুলতে শুরু করেছে যে আপনি তো এখানে একটা গোলযোগ বাঁধিয়ে দিয়ে আপনি আপনার আসল জায়গায় চলে যাবেন, এখানে থাকবে তো সাধারণ হিন্দুরা, আমরা যারা একত্রে মিলেমিশে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। শুধু তাই নয়, ওই সময় 5 আগস্টের পরবর্তী সময় যখন কলকাতায় অজস্র ভুয়া রিপোর্ট প্রদান করা হচ্ছিল, সেখানে মুসলমানদের উপরে হামলা করা হচ্ছিল, তখন এদেশের বিশেষ করে জামাত ইসলামের লোকজন সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে আপনাদের বাড়িঘর পাহারা দিয়েছে এবং রীতিমতো বাংলাদেশিদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল যে কে কার থেকে বেশি হিন্দুদের এখানে নিরাপত্তা দিতে পারে। এইটাকে কি আপনারা এদেশের মানুষের দুর্বলতা ভাবেন? আপনাদের প্রতি কি নমো করে এদেশের মানুষ এটা করে? এইটা যদি ভাবেন তাহলে আপনার এটা ভাবারই কথা, কারণ আপনি তো নিজের বুদ্ধিতে চলেন না, আপনাকে পরিচালনা করছে অন্য কেউ। কে পরিচালনা করছে সেটাও আমরা জানি, যে রংপুরে যে রাম মন্দির স্থাপন করছে এটা কার কাছে অনুমতি নিয়ে করা হয়েছে? এত বড় একটা রামের মূর্তি আপনি করবেন 82 ফিট, এটা চিন্তা করেছেন কত বড়? সারা পৃথিবীর সবচেয়ে বড়, ভারতে এত বড় রামের মূর্তি নাই, সেইটা আপনি বাংলাদেশে করতে চাচ্ছেন, তাও কোথায়? বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা, লালমনিরহাট, রংপুর, এই সীমান্তে। এখন এইখানে হলে সমস্যা কি? এইটা কিন্তু আরেকটা বিরাট ব্যাপার। এইখানে যে ষড়যন্ত্রটা মূলত ভারত এখানে করেছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে চিকেন নেক নিয়ে ভারত তো এক ধরনের অস্বস্তিতে আছে, চীনের কাছ থেকে সে নিয়মিত থ্রেট পাচ্ছে। এই থ্রেট পেতে পেতে সে চিন্তা করলো যে তাহলে এখানে কি করা যায়। তখন ভরত কর্নাদ, যিনি ভারতের স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের অধ্যাপক, এই ব্যক্তি এবং এই যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা, এই দুজন ভারতের কাছে এই বয়ান নিয়ে হাজির হয়েছে যে যেহেতু চিকেন নেকের দৈর্ঘ্য হচ্ছে 22 কিলোমিটার, সুতরাং এটা আমাদের জন্য মাথা ব্যথার কারণ। তাহলে আমরা যদি বাংলাদেশের রংপুর বিভাগটাকে নিয়ে নিতে পারি তাহলে এর আয়তন বেড়ে দাঁড়াচ্ছে 150 কিলোমিটার। সুতরাং 150 কিলোমিটার যখন হয়ে যাবে তখন আর চীন আমাদের কিছুই করতে পারবে না। এই ধান্দাকে সামনে রেখেই তারা ওই জায়গাটা বেছে নিয়েছে। তারা সেখানে রাম মন্দির বানাবে, পৃথিবীর সবচেয়ে বড় রাম মন্দির। আর তাদের উদ্দেশ্য কি এটা তো আমরা খুব ভালো করে জানি। এই রাম মন্দির আজ বানাবে, 2 দিন পরে বলবে যে এটা রামের তীর্থভূমি, এইখানে এই জায়গাটা ভারতের, এটা ভারতকে দিয়ে দিতে হবে। আর আমাদের দেশের রাজনীতিবিদ তো জানেন, আওয়ামী লীগ যদি আসে, কখনো আসবে না এত সহজে, যদি আসে তাহলে তো বিনা বাক্য ব্যয় দিয়ে দেবে যে নেন আব্বা, নেন আব্বা, নেন, বাপ বাপ করে দিয়ে দেবে। আর বিএনপিও তো আমরা এখন দেখছি না, তার এই যে এত বড় একটা ঘটনা ঘটছে, এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি তো চলছে, বিএনপি বা সরকারের কোনো বিবৃতি দেখছেন? বিরোধী দল এবং বাংলাদেশপন্থী নাগরিকরা এটার সমালোচনায় এবং প্রতিবাদে উত্তাল হয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা এখন ওই ধরনের কোনো বিবৃতি পাই নাই। সুতরাং এই যে চৈতালি চক্রবর্তী তিনি যে বলেছেন, আর ওই হিন্দু মহাজোট যে বললেন যে ওটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখেন তো মিলে যায় কিনা ওই ভরত কর্নাদ এবং হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যের সাথে এই মহিলার বক্তব্য মিলে যায় কিনা? এটা তো কাকতালীয় ব্যাপার নয়, এটা তাদের পরিকল্পিত এবং পরিকল্পিত ভাবেই এখানে এটা করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে রাম মূর্তি বানালে সমস্যা কোথায়? সমস্যা তো আছেই, এটা বিরাট সমস্যা। কারণ এইটা রামের শুধু মূর্তি নয়, এইটা একটা সাংস্কৃতিক আইকন, একটা সাংস্কৃতিক প্রতীক। আপনি যখন ভারতে প্রতিটা জায়গায় রাম মন্দির স্থাপন করছেন এবং এটাকে একটা শক্তির প্রতীক হিসেবে আপনি তুলে ধরছেন, আপনি বাবরি মসজিদ বন্ধ করে বাতিল করে দিয়ে সেখানে রাম মন্দির স্থাপন করছেন, ভারতের আরো অসংখ্য মসজিদ বন্ধ করে দিয়ে সেখানে রামের মূর্তি স্থাপন করছেন, মুসলমানদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বন্ধ করে দিয়ে সেখানে রাম মন্দির আপনি স্থাপন করছেন, মুসলমানদের যে ঐতিহাসিক যে স্থাপনা এইগুলো বন্ধ করে দিয়ে আপনি সেখানে রামের মন্দির স্থাপন করছেন এবং তার নিচে রামের মূর্তি পাওয়া গেছে বলে প্রচার করছেন, তখন তো এই ব্যাপারে মুসলমানদের সন্দেহ হওয়াটাই খুব স্বাভাবিক। ওই মূর্তিটা তো শুধু আর কোনো ধর্মীয় মূর্তি নয়, ওইটা তো একটা সাংস্কৃতিক মূর্তি হয়ে গেছে এবং সাম্রাজ্যবাদের এবং হেজিমনিক একটা মূর্তি হয়ে গেছে। তাহলে ওইটা এই দেশের মানুষ এত সহজে মেনে নেবে এবং আপনাদেরকে সন্দেহ করবে না, এটা ভাবার কি কোনো কারণ আছে? সাব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, সাব্বাস। এবার আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কাজের কাজ করেছেন হুমায়ুন কবিরকে পররাষ্ট্র উপদেষ্টা করে। ওহ ভাই, আজকে তিনি যা বলেছেন তা শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে।
এক কথায় প্রাণটা জুড়িয়ে গেছে। কি বলেছে তিনি জানেন? আপনারা তার এই কথা শুনলে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিতে ইচ্ছে করব, পাশাপাশি হুমায়ুন কবিরকে সেলুট দিতে ইচ্ছে করব। কি বলেছে তিনি? পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির কি বলেছেন এটা আপনাদের সামনে তুলে ধরি। এ বিষয়ে একটি নিউজ কার্ড প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস নামক একটি পত্রিকা। তো এখানে হুমায়ুন কবিরের বরাত দিয়ে বলা হচ্ছে, যাদের মালয়েশিয়ায় প্রয়োজন তারা মালয়েশিয়া যাবেন, যাদের চীনে প্রয়োজন তারা চীন যাবেন। শুধু বিমান ভর্তি লোক নিয়ে সফরের সেই সময় শেষ। এখন প্রতিটি পয়সা খরচ হবে জনগণের স্বার্থে, বিচক্ষণতার সঙ্গে। এটাই এই সরকারের অবস্থান। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় হবে, কারো ব্যক্তিগত আগ্রহ বা বিলাস পূরণে নয়। ওফ, সাব্বাস সাব্বাস, খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। আমরা আগে দেখেছি প্রধানমন্ত্রীরা সফর করলে বিমান ভর্তি করে 100, 200, 300 পর্যন্ত মানুষ চলে যেত। এগুলো নর্মালি ব্যাপার ছিল, মনে হচ্ছে তারা ফুর্তি করতে যাচ্ছে। বাট এবার দেখেন, যাদের মালয়েশিয়া প্রয়োজন তারা মালয়েশিয়া যাবেন, আবার যাদের চীনে প্রয়োজন তারা চীনে যাবেন। ওই মালয়েশিয়ার মানুষ আবার চীনেও যাবেন, বিষয়টা ওরকম না। বিমান ভরে মালয়েশিয়ার মানুষ চীনে যাবে, বিষয়টা ওরকম না। জনগণের টাকা জনগণের কল্যাণেই খরচ হবে। এখন আর আগের যুগ নাই। ঠিক এভাবেই বলতেছে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ভাবতে পারেন এত চমৎকার কথা এর আগে কখনো শুনেছেন? আমি ভাই বাংলাদেশের কোন উপদেষ্টার মুখ থেকে এরকম কথা শুনে নাই। জনাব হুমায়ুন কবিরকে আমি এর আগে চিনতামও না, কিন্তু আজকে তার এই কথা শুনে আমার কাছে মনে হচ্ছে তিনি একজন খাঁটি বাংলাদেশি মানুষ, তিনি বাংলাদেশপন্থী একজন মানুষ। বাংলাদেশের জনগণের কষ্ট বুঝেন, বাংলাদেশের জনগণের ব্যথা বুঝেন, বাংলাদেশের জনগণের জন্য তিনি কাজ করতে চান। আজকে তার এই কথায় পরিষ্কার হয়ে গেছে। আমি যতটুকু শুনেছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আগামীকাল মালয়েশিয়া সফরে 27 থেকে 28 জনের একটা বহর যাবে, এবং চীন সফরেও এরকমই 27 থেকে 28 জনের একটা বহর। বাট আমরা আগে দেখেছি 100-150 মানুষ কমন ব্যাপার ছিল। ভাই মনে হচ্ছিল বিদেশে ফুর্তি করতে যাচ্ছে, সরকার প্রধান যাচ্ছে, তার সাথে তো আমাদেরও যেতে হবে। তার সাথে আমাদের একটা যদি ছবি আসে, একটু ফ্রেম শেয়ার করতে পারি, তাইলে আমরা এটাকে পুঁজি করে নানা ফায়দা লুটতে পারবো। এইটাও তো আমরা অতীতে দেখেছি। বাট এবার দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। মালয়েশিয়াকে কেন্দ্র করে যাদেরকে প্রয়োজন, যারা মালয়েশিয়াকে নিয়ে স্টাডি করেছেন, কি কি লাগবে না লাগবে আলোচনা হবে, ওই ক্ষেত্রে শুধু মালয়েশিয়ান যাদের প্রয়োজন তাদেরকে নেওয়া হবে বাংলাদেশ থেকে। আবার চীনে যাওয়ার পর যাদেরকে চীনের জন্য প্রয়োজন, শুধু তাদেরকে চীনের জন্য নেওয়া হবে। ভাই এটা দারুণ ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।